টেবিলের ওপর বাম গাল ঠেকিয়ে ঘুমানোয় মায়রার গালের উপরিভাগে দাগ পড়ে গিয়েছে। ফর্সা গালে হালকা লাল দাগ। চোখ এড়ায় না ইরফানের। ইরফান ডান হাতের আঙ্গুল ছোঁয়ায় মায়রার গালে, মৃদু স্বরে বলে, এখানে কি হয়েছে? মায়রা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়রাকে দেখে বুঝলো ঘুমিয়েছিল। মৃদু স্বরে জিজ্ঞাসা করে, ঘুমিয়েছিলে? মায়রা ঘোরের মাঝে আছে। সে ভুলভাল দেখছে নাকি ঘুমের ঘরে? ডান হাতে দুই চোখ কষলে ইরফানের দিকে তাকায়। না, ঠিকই তো দেখছে। ইরফান মায়রার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল অগোছালো হাতে। নাসিমের কথা মনে হলে মায়রার চোখের পানে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করল, তুমি কেমন ছেলে লাইক করো? মায়রা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। সে পাগল হলো নাকি এই লোক? জিভ দিয়ে ঠোঁট ভেজায়। 3টা প্রশ্ন করেছে, একটারও উত্তর দিতে পারছে না মায়রা। তবুও ইরফান শান্ত। মায়রার নিজেকেই যেন পাগল পাগল লাগছে। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনো শান্ত চোখে গভীর মুখ অয়বে তার দিকেই চেয়ে আছে। ইরফানের নরম কণ্ঠ, বলো, তুমি কেমন ছেলে লাইক করো? মায়েরা অবাকের ওপরেই অবাক। মাথা তুলে পিটপিট করে চোখ মেলে ইরফানকে দেখে। বিস্ময় নিয়ে কণ্ঠে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান মায়রার দিকে 2 কদম এগিয়ে আসে। মাথা নিচু করে মায়রার মুখ বরাবর তার মুখটা রেখে বলে, চেক করো। মায়রা চোখটা বড় বড় করে তাকায়, 1 পা পিছিয়ে যায়। ইরফান ভুরু কুচকে তাকায় মায়রার দিকে। মায়রা আমতা আমতা করে বলে, এত রাতে কেন এসেছেন? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমার 2 গালের মানচিত্র পাল্টে দিতে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার দিকে আরেকটু চেপে দাঁড়ায়। আবারও গম্ভীর গলা, আমি তোমার গালের মানচিত্র পাল্টে দিতেই ধেয়ে আসি, তাই না? মায়রা দ্রুত 2 দিকে মাথা নাড়ায় ঘন ঘন। শুদ্ধকে বলা কথাগুলো বলে দিয়েছে ভেবেই মায়রার কান্না পায়। ইরফান আবারও একই স্বরে বলে, আমি গন্ডার? মায়রা এবার মাথা নিচু করে নেয়। ইরফান মায়রার গা ঘেঁষে দাঁড়ায়। ইরফানের বুকে মায়রার কপাল ঠেকে যায়। মায়রা ঢোক গেলে ইরফান আবার বলে, আমি মেন্টাল? মায়রা জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে। সব বলে দিয়েছে শুদ্ধ ভাই। মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, সরি, আর বলবো না। ইরফান তীক্ষ্ণ গলায় বলে ওঠে, বাট আমি তোমার গালের মানচিত্র কিন্তু পাল্টাবই। মায়রা দ্রুত তার 2 গাল ঢেকে নেয়। ইরফান রেগে গিয়ে বলে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়রা আমতা আমতা করেই বলে, বেরোয়নি তো। ইরফান মায়রার 2 গাল থেকে মায়রার হাত দুটো নামিয়ে নেয়। মায়রা ঢোক গিলে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদু স্বরে বলে, কেমন ছেলে লাইক করো তুমি? এইবার আনসার না দিলে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দেব, স্টুপিড। মায়রা কেঁপে ওঠে ধমক খেয়ে। বিরক্ত হয়। জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে, আপনার মতো থাপ্পড় মারার যন্ত্র আর খবিশ লোক ছাড়া সব ছেলেদেরই আমার পছন্দ। ইরফান রেগে যায়। 2 হাতে মায়রাকে তার সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, ভালো হবে না না তুমি? মায়রাও কিছুটা রেগে গিয়ে বলে, আপনি গত সপ্তাহেও কিন্তু মেরেছেন আমাকে। ইরফান শান্ত চোখে তাকায় মায়রার দিকে। ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়রার গাল স্লাইড করতে করতে মৃদু স্বরে বলে, কথা না শুনলে আরো মার খাবে। মায়রা ঘন ঘন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আজকাল ইরফানের দৃষ্টি তাকে তৃষ্ণার্ত কাকের ন্যায় বানিয়ে দিয়েছে। মায়রা কিছু বোঝার আগেই ইরফান মুখ নামিয়ে মায়রার বাম গালে কামড়ে দেয়। মায়রার চোখ বড় বড় হয়ে যায়, চেঁচিয়ে ওঠে। ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ছাড়ে না, বরং আরো একটু শক্তি প্রয়োগ করে দাঁত বসায়। মায়রা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়, তবে শান্ত হয়ে যায়। পুরো শরীর কেমন যেন শিরশির করছে। মেঝেতে থাকা পায়ের আঙ্গুলগুলো গুটিয়ে নেয়। ঢোক গেলে ইরফান মায়রার গাল ছাড়ে না।
দাঁত বসিয়ে চোখ বুজে আছে, যেন খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত সে। প্রায় 3 মিনিটের মাথায় ইরফান বুঝল মায়েরা শান্ত হয়ে আছে। ধীরে ধীরে কামড়ে ধরা গাল ছেড়ে দেয়, জায়গাটা জখম হয়ে গিয়েছে। মায়েরা ছাড়া পেয়ে ইরফানের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইলেই ইরফান বিরক্ত হয়, রেগে গিয়ে বলে, রাগিও না মাই। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকায় মায়েরার চোখের পানে। মেয়েটার চোখের পানি টইটম্বুর। ইরফান ডান হাতের আঙ্গুল মায়েরার কামড় দেওয়া স্থানে চেপে ধরে। মায়েরা ব্যথায় কেঁপে ওঠে। ইরফান দেখল মায়েরার অবস্থা। মায়েরা আখি টইটম্বুর নিয়ে ভেজা গলায় বলে, আপনার প্রবলেম কি? এমন রাক্ষসের মুডে এসেছেন কেন? ইরফান মায়েরার গালের জখম হওয়া স্থানে আলতো করে হাত বুলিয়ে মায়েরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি থাপ্পড় লাইক করছো না তাই? মায়েরা হা করে তাকায়। এই লোক কি পরিমাণে খবিশ ভাবা যায়! থাপ্পড়ের বদলে কামড় দিচ্ছে। ইরফান 2 হাতে মায়েরার ঝাপসা চোখটা মুছে দেয়, নমনীয় সুরের সুদায়, ডু ইউ নো দ্য নেম অব দিস বাইট? মায়েরার চোখের পাতা ফেলে বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফানের ঠোঁট সামান্য বাঁকায়, হেসেছে বোধ হয়। মায়েরা বুঝল না, তার কাছে ইরফানকে স্বাভাবিক গাম্ভীর্যের ন্যায় লাগে। ইরফান তার বাঁ হাত মায়েরার কানের লতি ছুঁয়ে ঘাড়ে রাখে, আঙ্গুলগুলো চুলের ভাঁজে রাখে। মায়েরা ঢোক গেলে ইরফানের দিকে তাকায়। ইরফান তার মাথা বাঁ দিকে বাঁকিয়ে চোখের পলকে মায়েরার ডান গালে হাত বসায়। মায়েরা দাঁতে দাঁত চেপে রইল। এইবার একটা টু শব্দটিও করল না। মিনিট 2 পর মায়েরার গাল আলগা করে দেয় ইরফান। মাথা তুলে মায়েরার দিকে তাকালে দেখল মেয়েটা মাথা নিচু করে আছে। ইরফান বাঁ হাতে মায়েরার কামড় দেওয়া স্থানে আঙ্গুল চালিয়ে দেয়। ইটস বদনজর টিকা আর বদনজর বাইট অ্যান্ড। ইরফান মায়েরার দিকে তাকিয়ে থেমে যায়। 2-3টে চুল কপাল জুড়ে স্থান নিয়েছে মায়েরার। ইরফান ডান হাতে তা মায়েরার কানের পিঠে গুজে দিয়ে বিড়বিড় করে বলে, লিটল গার্ল। মায়েরা অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। বদনজর টিকা তো ওই যে ছোটবেলায় কপালে কালো টিপ দেয় না, ওটাকে তো বদনজর ফোঁটা বলে তাদের গ্রামে। যদিও সেটা মানুষের মুখে প্রচলিত, আদতে এটা একদমই ঠিক নয়। কিন্তু এই লোক কোন আক্কেলে কামড়ে বলছে এটা নাকি টিকা? ইরফানকে থেমে যেতে দেখে ভুরু কুঁচকে বলে, আর কি? থেমে গেলেন কেন? আর অদ্ভুত নাম মনে পড়ছে না? ইরফান ভুরু কুঁচকে ধমকে বলে, স্টুপিড গার্ল, বড় হবে কবে? মায়েরা তার 2 গালে হাত রেখে রেগে গিয়ে বলে, হব না বড়, হয়েছে? সারাদিন এক কথা বলে, একেবারে কান পচে গেল। ইস, আমার গালটা। ইরফান বিরক্তির শ্বাস ফেলে। এই গাধাকে শুধু থাপড়াইতেই ইচ্ছে করে তার। হঠাৎই শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়েরা ইরফানের দিকে তাকায়। মুহূর্তেই এমন রেগে গেল কেন? চোখ নামিয়ে ঢোক গিলে বলে, বের হয়নি তো। ইরফান রেগে গিয়ে বলে, মিথ্যা বললে বেহিসাবি বাইটে এই গাল দুটোর অস্তিত্ব হারাবে। একটু থেমে বলে, নাসিমের সাথে কথা বলেছ কেন? ইউ নো হি লাইকস ইউ। মায়েরা বুঝলো বাইরের সেই ছেলের নাম নাসিম। অতঃপর বলে, হ্যাঁ জানি, সে আমাকে পছন্দ করে, আমিও। ইরফান মায়েরার ঠোঁটের ওপর বুড়ো আঙ্গুল চেপে ধরে, দৃষ্টি সেটাই নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, এটা খাওয়াতে না চাইলে বাজে বকা অফ করো, স্টুপিড গার্ল। ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে মায়েরা গুটিয়ে নেয় নিজেকে। ইরফান মায়েরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, হাত ঘড়িতে একবার সময় দেখে। এরপর মায়েরার দিকে তাকিয়ে বলে, 1 মগ কফি আর তোমার ফিজিক্স বই নিয়ে আমার রুমে আসবে। টাইম 5 মিনিটস। মায়েরা ভোরও কুচকে তাকালো ইরফানের দিকে। তার সামনের দিনে ফিজিক্স এক্সাম। এই লোক জানলো কিভাবে? অতঃপর বলে, আপনি জানলেন কি করে?
সামনের দিন আমার ফিজিক্স এক্সাম। ইরফান দরজা খুলে বাইরে যেতে যেতে বলে, বিকজ আই এম নট এ ডাঙ্কি লাইক ইউ। মায়েরা চোখ মুখ কুঁচকে বলে, এই লোক ভালোভাবে কথাই বলতে পারে না। সে গাধা হলে এই লোক যে গন্ডার সেটা স্বীকার করবে না। খবিশ লোক। ইরফান পিছু ফিরে বলে, কাম ফাস্ট স্টুপিড। মায়েরা যেভাবে ছিল ওভাবেই ধুপাধাপ পা ফেলে ইরফানের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। ইরফান বাইরার হাতটা টেনে ধরে, তার সামনে দাঁড় করিয়ে দেয়। শক্ত চোখে মায়রার দিকে তাকায়। মায়রা অবাক হয়, কি জ্বালা! এই লোকের সেকেন্ডে সেকেন্ডে এমন মুভ চেঞ্জ হয় কেন? কিছু বলতে চায়, তার আগেই ইরফান মায়রার ওড়না হাতায়। আগা মাথা কিছু খুঁজে না পেয়ে বিরক্ত হয়। মায়রা ইরফানের হাতটা ধরে বলে, কি করতে চাইছেন আপনি? ইরফান কিছুই বলল না। ওড়না টেনে মায়রার মাথাটা ঢেকে দেয়। মায়রা অবাক হয় ইরফানের কাণ্ডে। ইরফান পাশ ফিরে খোলা দরজার দিকে তাকায়। নাসিম আর শুদ্ধ, এদের গলার আওয়াজ পাওয়া যায়। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। মায়রার হাত ধরে নিজেই রান্নাঘরের দিকে যায়। মায়রা অবাক হয়ে বলে, আরে আপনি কেন যাচ্ছেন? আমি আপনার কফিতে বিষ মেশাবো না, নিশ্চিন্তে থাকুন। মায়রা মুখ ফুলিয়ে ইরফানের পিছু পিছু যায়। মায়রা কফি বানায় আর একটু পর পর ইরফানের দিকে তাকায়। সে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ফোন গোতাচ্ছে। মায়রা ভাবে, এই লোকের প্রবলেমটা কি? গাল দুটোয় হাত বুলায়। ইস, কি জোরে কামড়টাই না দিল, রাক্ষস একটা। ইরফান মায়রার পিঠ ঘেঁষে পেছনে দাঁড়িয়ে লো ভয়েসে বলে, আচ্ছা। মায়রা ভয় পেয়ে যায়। ইনি তো দরজায় ছিল, এখানে কখন আসলো? দ্রুত পিছু ফিরতে চায়। একদম চুলার সামনে দাঁড়িয়ে পানি গরম দিয়েছিল। বেখেয়ালে বা হাত টকবগে ফুটে ওঠা গরম পানির ভেতর পড়ে। মায়েরা আর্তনাদ করে ওঠে। ইরফান হতভম্ব, তার হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেলে দ্রুত মায়েরার হাতটা টেনে তোলে। বা হাত উল্টে পাল্টে দেখে বিচলিত কণ্ঠে বলে, সরি লিটিল গার্ল, আই এম সরি। এরপর দ্রুত রান্নাঘরের সিঙ্কের ওপর ট্যাপের নিচে মায়রার হাতটা ধরে। মায়রার হাতটা ভীষণ জ্বলছে। ইরফানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চায়। ইরফান ছাড়ে না। তার কপালে ভয়ানক চিন্তার ছাপ। তার কাছে তো মেডিসিন নেই, এখন কি হবে? মায়রা জড়ানো কণ্ঠে বলে, হাত ছাড়ুন। ইরফান মায়রার দিকে তাকায়, ব্যাকুল কণ্ঠে বলে, আই এম সরি, ফার্স্ট এইড বক্সটা আনা উচিত ছিল আমার। শেষ কথায় নিজের প্রতি বিরক্ত ঝরে পড়ে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে ওঠে, তোমাকে যে মলম ব্যান্ডেজ কিনে দিয়েছিলাম, ও ওসব কি করেছো তুমি? ফেলে দিয়েছি। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। ট্যাপটা বন্ধ করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হাত পুড়েছে আমার, পা নয়, নামা নামায়। ইরফান বিরক্ত হলো, তবে কিছুই বলল না। তার ঘরে গিয়ে মায়রাকে বেডে বসিয়ে দেয়। মায়রাকে নামাতে গেলে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আমায় রাগিও না। মায়রা হাঁ করে চেয়ে আছে। তার হাত পুড়েছে, জ্বলছে প্রচুর। আর এই লোক কি সব করছে! অসহ্য জ্বলনিতে না চাইতেও মেয়েটার চোখের কোণায় ব্যথাতর পানি এসে জমা হয়। ইরফানের দিকে তাকিয়ে ভেজা গলায় জানায়, অনেক জ্বলছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, এক্ষুনি আসছি, বসো। এরপর ইরফান শার্টের হাতাটা গোটাতে গোটাতে দ্রুত বাইরে বেরিয়ে যায়। একটি পাত্রে পানি নিয়ে আসে। এর মধ্যে বেশ অনেকগুলো বরফ খণ্ড। ইরফান দ্রুত পায়ে মায়রার সামনে বিছানায় বসে। এরপর মায়রার হাতটা টেনে বরফ মেশানো পানিতে ডুবিয়ে দেয়। মায়রা এবার একটু স্বস্তি পায়। ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার দিকে কেমন যেন অশান্ত চোখে চেয়ে আছে। মায়রা কাঁদছে। এতটুকু সময়ে চোখে মুখে হালকা লাল আভা। হঠাৎই ইরফান মায়রার হাতটা ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য এগোলো। আর মায়রা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান দ্রুত মায়রার কাছে এগিয়ে এসে খানিক ঝুঁকে মায়রার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই,
5 মিনিট সময় দাও আমায়, হাত ওঠাবে না এর ভেতর থেকে, ওকে? মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। মেইন গেট থেকে বেরিয়ে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ অবাক হয় ইরফানকে যেতে দেখে। নাসিম মাত্রই ওর বাসার দিকে গিয়েছে। পেছন থেকে শুদ্ধ ইরফানকে ডাকে, এই ইরফান, রাতে যাচ্ছিস কেন? কাল সকালে যাস। ইরফান কিছু একটা ভেবে দ্রুত শুদ্ধের সামনে এসে বিচলিত কণ্ঠে বলে, তোর কাছে ফার্স্ট এইড বক্স আছে? শুদ্ধ ভুরু কুচকে বলে, না, নাপা আছে শুধু, ওসব আমার লাগে না। ইরফান বিরক্ত হয়, ড্যাম ইট, বলেই আরো এগিয়ে যায় গাড়ির দিকে। শুদ্ধ হা করে চেয়ে আছে। কি হয়েছে এর? পেছন থেকে বলে ওঠে, বাড়ি চলে যাচ্ছিস? ইরফান গাড়িতে স্টার্ট দিয়ে বলে, নো। শুদ্ধ বুঝলো না, বাড়িতে না গেলে এই রাতে যাচ্ছে কোথায়। সে ভেতরে গেল, সেখানেই দাঁড়িয়ে রইল। ইরফানের মুখায়বে অসহায়ত্বের ছাপ। শহর হলে তো সারা রাতেও প্রবলেম ছিল না, বাট গ্রাম হওয়ায় প্রায় সব দোকানই বন্ধ। হাই স্পিডে ফাঁকা রাস্তায় গাড়ি চালায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালালে ফাঁকা রাস্তার এক কোণায় একটা দোকান খোলা দেখতে পেয়ে সেখানে গাড়িটা সাইড করে। দ্রুত গাড়ি থেকে নেমে দেখলো এটা ঔষধের দোকান। স্বস্তির নিঃশ্বাস ফেলে, এগিয়ে গিয়ে বলে, ব্যান্ডেজ মলম দাও ফার্স্ট। ইরফানের চেয়ে 2-4 বছরের কম বয়সী দোকানদারের ছেলেটি প্রশ্ন করলো, কোন মলম? ইরফান ভুরু কুচকে বলে, হাত পুড়ে গেলে যে মলম তৈরি করা হয়েছে সেটাই দাও। ছেলেটি একটু অবাক হয়, তবে তার দোকানে যা যা মলম ছিল মোটামুটি সব বের করেই আনে, ব্যান্ডেজও এনে রাখে। ইরফান ভুরু কুচকে বলে, আর নেই? জি আছে, সব দিতে বলেছি। ইরফান কণ্ঠে শক্ত, কিছু ব্যথার ঔষধও দিতে বলে। ছেলেটি আর কি করবে, তার দোকানে যত মলম আর ব্যান্ডেজ ছিল সবই বের করে, সাথে কিছু ব্যথার ঔষধ। এরপর সব বড় বড় প্যাকেটে ভরে সবগুলো প্যাকেট একটি বড় ব্যাগে ভরে দেয়। ইরফান তার ওয়ালেটের ডেস্কে রেখে ব্যাগ নিয়ে তার গাড়ির দিকে এগোলে ছেলেটি বলে, ভাই, আপনার মানি ব্যাগ। ইরফান হাতের ব্যাগটা গাড়িতে রেখে এসে তার ওয়ালেটের ভেতরে থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বের করে নেয়। এরপর ওয়ালেটটা ডেস্কে রেখে দেয়। ছেলেটা ভুরু কুচকে বলে, হিসাব করে টাকা দিন, মানি ব্যাগ নিয়ে দিয়ে যাচ্ছেন কেন? টাকা আছে তো আদৌ? ইরফান রেগে তাকায় ছেলেটির দিকে, দাঁতে দাঁত চেপে বলে, এই ওয়ালেটে 10,000-এর কম নয়, আর কম পড়লে নেক্সট ডে দিয়ে যাব। এখন আমার টাইম ওয়েস্ট করলে তোমাকে কেটে গঙ্গায় ভাসিয়ে আসবো, বাস্টার্ড। ছেলেটির চোখ বড় বড় করে তাকায়। ওরে আল্লাহ, এত রাতে কোন গুন্ডা তার দোকানে এসেছে? এই জন্যই তার মা রাতে দোকান খুলে রাখতে নিষেধ করে। এরপর থেকে রাত 12টা বাজলেই দোকানের শাটার বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে সিদ্ধান্ত নেয়। ডেস্কের ওপরে থাকা ওয়ালেটটা উল্টে পাল্টে দেখে অবাক হলো। গ্রে গ্রে কালারের ওয়ালেটের ওপরে গাঢ় সিলভার কালারের গুচি লেখা। ভেতরে চেক করে দেখলো নতুন টাকা চোখে পড়ে। টাকাগুলো বের করে গুনে গুনে দেখলো সবগুলো 500 টাকা, 1000 টাকার নোট, পুরো 13,000 টাকা। ছেলেটা অবাক হলো, সাথে খুশিও। এই ওয়ালেট গুচি ব্র্যান্ডের, আর তাকে পাওনা দেওয়ার চেয়েও 3 গুণ টাকা দিয়ে গিয়েছে। ইরফান গাড়ি থেকে নেমে হাত ঘড়িতে একবার টাইম দেখে। বেশি সময় যায়নি, মিনিট 10 আগে বেরিয়েছিল। শুদ্ধ ইরফানকে দেখে বলে, গিয়েছিলে কোথায়? আবারও চলেও এলি? ইরফান দ্রুত বাড়ির ভেতরে যেতে যেতে বলে, কাঁদছিল। শুদ্ধ ভোঁতা মুখে ইরফানকে দেখলো। হাতে ওটা কিসের ব্যাগ? এই ইরফানটা পাগল তো হয়েছেই, সাথে তার নিজেকেও পাগল পাগল লাগে মাঝে মাঝে ইরফানকে চিনতে না পারার শোকে। ইরফান ঘরে গিয়ে বেডে তাকালে দেখলো মায়েরা ঘুমিয়ে আছে। এগিয়ে গিয়ে একটা প্যাকেট থেকে মলম ব্যান্ডেজ বের করে দ্রুত মায়েরার পাশে বসলে জায়গাটা ভেজা মনে হয়। বসা থেকে উঠে দেখলো পাত্রের পানি সব উল্টে পড়ে গেছে। মায়েরার হাত ভেজা জায়গায়।
ইরফান বিরক্ত হলো, বিড়বিড় করলো, স্টুপিড। মেঝেতে হাঁটু মুড়ে মায়রার হাতটা চেক করলো। অনেকটাই লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে চামড়া উঠে গিয়েছে। ইরফানের মুখে ব্যথাতুর ছাপ। আলতো হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল হাতটা। এরপর মায়রাকে দুই হাতে ধরে আরেকটু শুইয়ে দিল। এপাশ করে পুরোটা পানিতে ভিজে গিয়েছে। মায়রার মুখের দিকে তাকালে দেখলো চোখের আশেপাশে পানির ছিটে ফোটা। হাত বাড়িয়ে মুখ মুছে দেয়। গালে কামড়ের দাগ স্পষ্ট ফুটে আছে। কি যেন ভেবে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালে মুহূর্তেই মুখ জুড়ে অসহায়ত্বের ভিড় করে। তার মনে হলো সে মায়রার পেছনে গিয়ে দাঁড়ানোই মায়রার এখন কষ্ট পাচ্ছে। অনুতপ্ত স্বরেই বলে, সরি লিটল গার্ল। এরপর গালে আলতো করে থাপ্পড় দিয়ে ডাকে, হেই গার্ল, ওঠো। ঘুমন্ত মায়রার কপালে বিরক্তির ভাঁজ। ইরফান আবারও একইভাবে ডাকলে মায়রা পিটপিট করে চোখ মেলে। তার ওপর ইরফানকে দেখে অবাক হয়। ইরফান মায়রাকে দেখে চোখ মেলে তাকাতে দেখে ভুরু কুঁচকে বলে, রাতে খেয়েছ? মায়রা ঘুমে তাকাতে পারছে না, আবারও চোখ বুজে নেয়। ডান হাতে ইরফানকে ঠেলে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, খবিশ লোক, ঘুমিয়েও শান্তি দেয় না। মায়রার কথা শুনে ইরফান চোখটা ছোট ছোট করে তাকায় মায়রার দিকে। এইবার আগের চেয়ে আরো একটু জোরে গালে থাপ্পড় দিয়ে ধমকে বলে ওঠে, স্টুপিড গার্ল, ওঠো বলছি, নয়তো থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দিব। এবার মায়রার ঘুম পুরোপুরি ছুটে যায়। চোখ মেলে বড় বড় চোখে তাকায় ইরফানের দিকে। সে তো ভাবলো ঘুমের ঘোরে ভুলভাল দেখছে। আমতা আমতা করেই বলো, এটা সত্যি আপনি? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে রেগে গিয়ে বলে, নো, আমার ভূত, ইডিয়েট। মায়রা শোয়া থেকে উঠে বসে, আশেপাশে তাকিয়ে বুঝলো এটা ইরফানের রুম। ইরফান তাকে রেখে কই যেন গিয়েছিল। হাতের জ্বলুনিতে সে শুয়েছিল, কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। হাতের কথা মনে পড়লে অবাক হয়, এখন জ্বলছে না কেন? হাত বাড়িয়ে সামলে আনলে দেখলো ব্যান্ডেজ করা। এটা কে করলো? ইরফান ভুরু কুঁচকে আবারও জিজ্ঞাসা করে, রাতে খেয়েছ? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ইরফান ধমকে বলে ওঠে, স্টুপিড, তোমার কি মুখ্য কাজ আমাকে রাখানো? আনসার করছো না কেন? মায়েরা ধমক খেয়ে ধ্যান ভাঙে, মিনমিন করে বলে, খেয়েছি। ইরফান এগিয়ে গিয়ে বেডসাইড টেবিল থেকে একটু ঔষধ ছিঁড়ে তারপর বের করে, সাথে এক গ্লাস পানি নিয়ে মায়রার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খাও ফাস্ট। মায়রা অবাক হয়ে বলে, কিসের ঔষধ খাওয়াচ্ছেন আমায়? আগে বলুন, নয়তো খাবো না। ইরফানের মেজাজ খারাপ হয়। এই বাচ্চা শুধু পারে তার ঠান্ডা মেজাজটা গরম করতে। হাতের গ্লাস ঠাস করে রেখে মায়রাকে জোর করে হা করিয়ে দিয়ে ওষুধটা ঠুসে দেয় মুখে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে গ্লাসটা নিয়ে মায়রার মুখের দিকে এগোলে মায়রা বলে ওঠে, দিন দিন, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। বলে ইরফানের হাত থেকে গ্লাসটা নিয়ে দ্রুত ঔষধটা খেয়ে নেয়। যে গতিতে গ্লাস এগিয়ে আনছিল তার মুখে কেটে যেত একেবারে। তাকে তো মারবে না এই লোক সে জানে, তাই সব ভাবনা বাদ দিয়েই আগে ঔষধটা খেয়ে নিল। সব পানি খেয়ে ফাঁকা গ্লাসটা বেডসাইড টেবিলের ওপরে রাখে। এরপর বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান পাশে দাঁড়িয়ে আছে। মায়রা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, ব্যান্ডেজ আপনি করে দিয়েছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা চোখটা ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুটা বিব্রত বোধ করে, অতঃপর রেগে গিয়ে বলে, গো গো টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা মুখ বাঁকায়। ধীর পায়ে ইরফানের ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান পেছন থেকে বলে, রাত জাগবে না। মায়রা দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে ইরফানকে দেখে, অতঃপর মিটিমিটি হেসে বলে, জাগব। ইরফান এগিয়ে আসতে নিলেই মায়রা হেসে দৌড় দেয় তার ঘরের দিকে। ইরফান বিড়বিড় করে বলে, স্টুপিড বাদর।
দেখতে দেখতে মায়রার এক্সাম শেষ। মায়রা তো মহা খুশি। এতদিন এক্সামের প্যারায় মন খুলে কিছু করতেও পারেনি। আজ যা মন চায় তাই করবে, শান্তিতে একটু মজা করবে। ভাবতেই শান্তি লাগছে। আম্মা জান, আমি শাড়ি পরতে চাই। মায়রার কথা শুনে ত্রিনা বেগম হেসে বলল, কেন রে? মায়রা আমতা আমতা করে বলে, আমার বান্ধবীর সাথে মেলায় ঘুরতে যাব। যাই, এক্সাম তো শেষ। ত্রিনা বেগম হেসে বলে, পাগলি মেয়ে, পারমিশন চাচ্ছিস কেন? তোর মন চাইলে পড়বি, ঘুরবি। মায়রা মন খারাপ করে বলে, কিন্তু আমার তো শাড়ি নেই। তোমার শাড়ি আছে? আমি পরতে পারি না, আমায় পরিয়ে দেবে? ত্রিনা বেগম হেসে বলেন, এগিয়ে গিয়ে আলমারি থেকে সবুজ কালারের একটা সিল্কের জর্জেট শাড়ি আছে, বের করে আন। আর মায়েরা অবাক হয়ে বলে, ওয়াও, এই শাড়িটা তো অনেক সুন্দর আম্মা জান, এটা তোমার? ত্রিনা বেগম শাড়ির ভাঁজটা খোলেন ধীরে ধীরে, মৃদু হেসে বলেন, এটা আমার ইরফানের বইয়ের জন্য কিনেছিলাম। শুদ্ধ আর ইরফানের বইয়ের জন্য একই রকমের শাড়ি কিনে রেখেছিলাম। আজ তুই নিজেই পড়তে চাইছিস, তাই বের করে দিলাম। মায়েরা খুশি হয়ে বলে, শুদ্ধ ভাইয়ার বউ কে হবে? তুমি ঠিক করে রেখেছো আম্মা জান? কোথায় সে? আমার সাথে তো পরিচয় করালে না। ত্রিনা বেগম মৃদু হেসে বলে, তুই তোর বান্ধবীর সাথে ঘুরে আয়, এরপর শুদ্ধর বউকে দেখতে নিয়ে যাব। এখান থেকে খুব বেশি দূরে নয় ওদের বাসা। মায়েরা চোখ উজ্জ্বল করে বলল, ওয়াও, এই গ্রামেরই মেয়ে, ভালোই হবে, তার সাথে জমবে ভালো। মায়েরা শাড়ির ভেতরে কাপড়টা পরে আসলে ত্রিনা বেগম খুব সুন্দর করে কুচি করে মায়েরাকে শাড়ি পরিয়ে দেয়। জর্জেট হওয়ায় সময় লাগলো পরিয়ে দিতে। বেশ অনেকগুলো সেফটি পিন লাগিয়ে দিয়েছে। মায়েরা খুব মনোযোগ সহকারে দেখছে শাড়ি পরানো, যেন এরপর কখনো পরতে ইচ্ছে করলে সে নিজে নিজেই পরতে পারে। ভালোই লাগে শাড়ি পরতে। ত্রিনা বেগম শাড়ি পরানো শেষ করে মায়রার আঁচল ঠিক করে দিল। জিজ্ঞাসা করলো, আঁচল ছেড়ে রাখবে নাকি কুচি করে বাঁধবে? এটা কাঁধে তুলে দিবে। মায়েরা ছেড়েই রাখলো বলে। আর ত্রিনা বেগম মায়রার কথায় শাড়ির আঁচল কাঁধে ছেড়ে দিল। সম্পূর্ণ শাড়ি পরানো শেষ করে মায়রার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ফর্সা শরীরে গাঢ় সবুজ রঙের শাড়িতে মায়রাকে একেবারে ফুটফুটে লাগছে বেশ। ত্রিনা বেগম শব্দ করে বলে ওঠে, মাশাআল্লাহ, সুন্দর লাগছে তো আমার ইরফানের বউকে। মায়রা লজ্জা মাখা হাসি হাসলো। সুন্দর বলার চেয়ে ইরফানের বউ বলাই বেশি লজ্জা পায় মেয়েটা। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, এসে কিন্তু শুদ্ধ ভাইয়ার বউকে দেখতে যাব আম্মা জান, তুমি রেডি হয়ে থেকো। ত্রিনা বেগম মৃদু হেসে মায়রার চঞ্চলতায় মনটা বেশ ভালো হলো শুদ্ধের জন্য পছন্দ করা মেয়েকে দেখতে যাবে ভেবে। মায়েরা মাথার ওপর শাড়ির আঁচলটা টেনে মিমের বাড়ির দিকে যায়। হাঁটতে একটু একটু প্রবলেম হলেও খুব বেশি হচ্ছে না। এর আগে একবার পড়েছিল, দ্বিতীয়বার সামনে নিতে পারছে মোটামুটি। মিমের বাড়ি গেল, তাকে দেখতে পায় না। মেয়েটা নাকি তার খালার বাসায় বেড়াতে গিয়েছে। মায়েরার মন খারাপ হয়। তাহলে সে একা একা শাড়ি পরলো কেন? মন খারাপ নিয়েই উল্টো পথে হাঁটা ধরলো। নিজে নিজেই ঘুরে বাড়ি যাবে এই ভেবেই ধীর পায়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মাঠ দিয়ে ফাঁকা জায়গায় একটা ছোট্ট পুকুরের পাশে গিয়ে দাঁড়ায়। আশেপাশে তেমন কেউ নেই। মায়েরা পুকুরের একদম পাড়ে গিয়ে দাঁড়ায়। বিকেলের আবছা রোদ্রের ঝলকানি পুকুরের পানিতে পড়ছে। পুকুরের টলমলো পানিতে তার পাশে দাঁড়ানো মায়েরার শাড়ি পরিহিত প্রতিচ্ছবি জ্বলজ্বল করছে। মায়েরা নিজের প্রতিচ্ছবির পানে চেয়ে রইল। মুখে হাসি ফুটল না, বরং মন খারাপ হলো ভীষণ। ইরফান গত সপ্তাহে আসেনি। তার এক্সাম প্রতি সপ্তাহে একবার হলেও আসতো, কিন্তু গত সপ্তাহে না আসায় মায়েরার মনটা খারাপ হয়ে আছে। কেন যে নিজেই বুঝলেও পায় না। এসে তো সেই ধমক ধমকাধমকি শুরু করবে। তবুও মায়েরার ইচ্ছে হয় সে আসুক, কিন্তু আসে না। বিড়বিড় করলো, আসবেই না তো, পছন্দ করে না। আসবে কেন? পাষাণ লোক কি না? পাশ থেকে একটা বিড়ালের বাচ্চা মিউ করে ডেকে ওঠে। মায়েরা ঘাড় বাঁকিয়ে মাথা নিচু করে দেখে তার পায়ের কাছে
একটা ছোট্ট বিড়াল ছানা তার দিকেই জলজল চোখে চেয়ে আছে। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে ছোট্ট বিড়াল ছানাকে কোলে তুলে নেয়। বিড়ালের বাচ্চাটাকে যেন আদুরে আদুরে কোল পেয়ে গুটিয়ে গেল মায়রার শরীরের সাথে। মায়রা হেসে ফেলল। কি সুন্দর আর কি কিউট! ডান হাতটা উঠিয়ে আলতো করে বিড়ালের পশমী শরীরে বুলিয়ে দিল। বিড়াল ছানা মায়রার দিকে চেয়ে মিয়াও মিয়াও করে ডেকে ওঠে। মায়রার মনে হলো তাকে কিছু বলছে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আল্লাহ, এটা কোথায় ছিল এতদিন? কি কিউট! তোকে আমি আমার সাথে নিয়ে যাবই, কোনো চিন্তা নেই সোনা। বিড়াল ছানা আবারও মিয়াও মিয়াও করে। মায়রা হাসে, ভীষণ খুশি মেয়েটা। বিড়ালকে কোলে নিয়েই হঠাৎই দৌড়ায় ধীর গতিতে। মিটিমিটি বাতাসে ভীষণ ভালো লাগলো। আশেপাশে বেশ গাছপালা। বিড়াল ছানাকে একটা জায়গায় রেখে মায়রা পাখিদের মতো করে হাত মেলে দাঁড়ায়। পিছু পিছু বিড়াল। মায়রা খিলখিলিয়ে হাসে। মাথা থেকে আঁচল পড়ে যায়। খোপা করা চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর মায়রা পুকুর পাড়ে দাঁড়িয়ে খানিক হাঁপায়। পাশেই বিড়াল ছানা তার শাড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়রা টলমলো চোখে ওপরে কল্পনা ইরফানকে গম্ভীর মুখে দেখতে পায়, যেন তার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে। সেই দৃষ্টিতে মায়রাকে পিপাসা ঘিরে ধরে। মৃদু হেসে কি যেন ভেবে গাইতে শুরু করে। পড়ছে কোনো বিনা মেঘের বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ। চাইছি দিনের অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়। কিছুতেই উপায় মেলে না, মন বোঝে না, বোঝে না, বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গড়ব ভিটে খুশির ইটে, সঙ্গী হবি আয়। কলের পাড়ে জলের ধারা, ঘরের পাড়ে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই। সেই ভাবনায় চোখ খোলে না ও, মন বোঝে না, বোঝে না, বোঝে না। রোজ বিকালে আতর ঢেলে তোকেই সাজাবো, মেলায় যাব রিকশায় চড়ে বসবি পাশে তুই। বন্দি আছে হাজার আশা বুকের মাঝে, দেখ একটু চিনে নিলেই হব দুজন মিলে এক। পেছন থেকে শান্ত কণ্ঠে গম্ভীর স্বর ভেসে আসে, আচ্ছা। মায়রা থেমে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়। ভাবছে, ইরফান তার কল্পনা নাকি সত্যি? সত্যি হলে তো সে জীবনে ওই লোকটার মুখ দেখতে পারবে না। মায়রা থেমে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়। ভাবছে, ইরফান তার কল্পনা নাকি সত্যি? সত্যি হলে সে তো আর জীবনেও ওই লোকটার মুখ দেখতে পারবে না। আয় হায়, সে তো তার ফ্রেন্ড ছড়া কারোর সামনে গান গায় না লজ্জায়। বিড়বিড় করছে, আল্লাহ, এইবার শুধু কল্পনায় পাঠিয়ে দাও লোকটাকে, কান ধরে উঠবস করব, আর জীবনে কখনো গান গাইব না। ইরফান মায়রার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, এত ফাস্ট বড় হয়ে গেলে? ভেরি ইন্টারেস্টিং। মায়রা চোখ মুখ খিচিয়ে নিল। ইরফান আবারও একই সুরে বলে, আনসার মি, কাকে মিনমিন করে গান গাইছিলে? মায়রা চোখ বুঝতেই আমতা আমতা করে বলে, কাউকে না, এমনি এমনি, সরি, আর গাইব না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে পেছন থেকে অবলোকন করলো। ডান হাতে মায়রাকে তার দিকে ফেরায়। মেয়েটার লজ্জায় কাঁদতে ইচ্ছে করছে। দুই পায়ের নখগুলোর ওপর অত্যাচার চালাচ্ছে। দুই হাত জমা করে মোচড়ায়। ইরফান মায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। শান্ত চোখে বলে, অন্য কেউ হলে তোমাকে সহ, তোমাকে মেরে একেবারে মমি মানিয়ে রাখবো, আন্ডারস্ট্যান্ড? মায়েরা ঢোক গেলে এসব কানে যাচ্ছে না তার এখন। তার তো এই জীবনে এমন লজ্জায় কখনো লাগেনি। ইরফান দুই পা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুই হাত গুজে দাঁড়ায়। বেশ কয়েকবার মায়রার মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। মায়রার হাতের দিকে তাকায়, ঠোঁট বাঁকায় একটুখানি। শাড়ি পরেছ কেন? মায়রা মাথা তুলে তাকায় না, জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজায়। ইরফান মায়রার নত মাথা, হাত কসলানো বোবা পাখির মতো চুপ করে দেখে তীক্ষ্ণ চোখে।
তারপর ঠান্ডা গলায় বলে, আই ডোন্ট লাইক ইউ বাট আই লাইক ইট। মায়েরা চোখ মেলে তাকায়। কি বলল? আবার বলো। আই ডোন্ট লাইক ইউ। একে তো 100 দিন পরে এসেছে, এসে বলছে তাকে পছন্দ করে না। লজ্জারা পালিয়ে গেল। তড়াক করে মাথা তুলে তাকায়, দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়েরা কোমরে 2 হাত রেখে বলল, কি বললেন? ইরফান বোধ হয় শুনল না মায়েরার কথা। নড়চড়বিহীন মায়েরার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। বিমোহিত দৃষ্টি মায়েরার পানে নিবদ্ধ রাখে। ঘোরের মাঝেই হঠাৎই শব্দ করে বলে ওঠে, মাই গ্রিন বাটারফ্লাই। মায়েরা বোকা চোখে তাকালো ইরফানের দিকে। ভুরু কুচকে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে বলে, নাথিং। কথাটা বলেই মায়েরার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা তুলে মাথা ঢেকে দেয়। শক্ত কণ্ঠে বলে, আর একদিন এভাবে বের হলে সব চুল কেটে ফেলবো, স্টুপিড। মায়েরা মুখ বাঁকায়, এগিয়ে গিয়ে বিড়ালের বাচ্চাকে কোলে তুলে নেয়। মায়েরার কোলে বিড়াল দেখে ইরফানের ভুরু কুচকে যায়। গম্ভীর গলায় বলে, এটাকে কোলে নিয়েছো কেন স্টুপিড? ফেলো এটাকে। কত জীবাণু আছে এদের বডিতে, কোনো আইডিয়া আছে তোমার? মায়েরা বিড়ালটাকে তার সাথেই জড়িয়ে নিয়ে বলে, বাড়ি গিয়ে গোসল করিয়ে দিব, ওকে আমি নিয়ে যাব। ইরফান এগিয়ে গিয়ে বিড়ালের মাথায় তার 2 আঙ্গুল দিয়ে চিমটি দিয়ে ধরে। বিড়াল মিয়াও মিয়াও করে ওঠে। মায়েরা চেঁচিয়ে ওঠে, আই হাই, ছাড়ুন ওকে। ইরফান শুনল না, বরং বাঁ হাতে মায়েরার হাতটা টেনে সরিয়ে বিড়াল ছানার টুটিটা ধরে মাটিতে নামিয়ে দিল। এরপর মায়েরার হাতটা ধরে হাঁটা ধরে। মায়েরা ইরফানের হাতটা ধরে আটকাতে চায়, চেঁচিয়ে বলে, ছাড়ুন বলছি, আমি ওকে নিয়ে যাব। উফ, নির্দয় লোক, বিড়াল ছানাটার প্রতি মায়া নেই? এক ছাড়ুন। ইরফান দাঁড়িয়ে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরা ইরফানকে দেখে আমতা আমতা করে বলে, আপনার কি প্রবলেম? ওকে আমার কাছে রাখবো। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে গিয়ে বলে, আমি ওকে না নিয়ে যাব না, আপনি যান। কথাটা বলে বিড়াল ছানার দিকে এগিয়ে যেতে নিলে ইরফান মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, কি করছেন? ছাড়ুন, নামিয়ে দিন আমায়। ইরফান তার মতো হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গাটা থেকে মানুষের মধ্যে আসে। মায়েরা লজ্জায় কুঁকড়ে যায়। মিনমিন করে বলে, প্লিজ নামিয়ে দিন। ইরফান বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, আমার কাজ আছে, বাদরামি করবে না, নয়তো গালের মানচিত্র পাল্টে দেওয়ার মিশনে নামবো। মায়েরা ঢোক গেলে ইরফানের বুকে 2 হাত ঠেলে বলে, আপনি আপনার কাজে যান, উফ, আমায় নামিয়ে দিন। ইরফান কিছু বলল না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। মায়েরা আশেপাশে অনেক কিছু দেখলো। তাকে কেউ যদি চিনে ফেলে তবে সে তাদের মুখ দেখাবে কি করে? মিনমিন করে বলে, আমি নিব না বিড়ালকে, এইখানে অনেক মানুষ, নামিয়ে দিন। ইরফান বিরক্ত হলো, শক্ত কণ্ঠে ধমকে বলে ওঠে, শ্যাট আপ। আমি অন্যের বউকে কোলে তুলে নিয়েছি, স্টুপিড। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে, মুখটা একটুখানি হয়ে যায়। দোয়া করছে এই গ্রামের চেনা কেউ যেন তাকে দেখে না নেয়, ভয়ানক কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে। ভাবনার মাঝেই কেউ একজন বলে ওঠে, কিরে মায়েরা, তুই এখানে? না তুই না? কথাটা মায়েরার কানে যেতেই মায়েরা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইরফানের বুকে মুখ লুকিয়ে সিটিয়ে যায়, যেন ঢুকে যেতে চাইছে, তাহলে আর কেউ তাকে চিনতে পারবে না। ইরফান তার হাঁটা থামায়নি, মায়েরাও মুখ তোলেনি, বরং ইরফানের বুকে মুখ গুজিয়ে বাঁ হাত দিয়ে পাশ থেকে মুখটা ঢেকে রেখেছে। ভদ্রমহিলা ভাবলেন, মায়েরা নয় হয়তো, হলে তো কথা বলতো। মায়েরা ভাবছে, ইরফান গায়ে কি মেখেছে এটা সে শুনবে ইরফানের থেকে। তার তো এমন সুন্দর স্মেল, ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। চোখ বুঝলো মেয়েটা, যদি ঘুমাতে পারতো এখানে। কিন্তু এই খবিশ লোক একটু পরেই তাকে ছুঁড়ে ফেলবে। ইরফানের চোখ নামিয়ে মায়েরার দিকে তাকায়।
ঘুমিয়ে গেল নাকি? এই বাদর 1 সেকেন্ড চুপ থাকলেও ঘাপলা লাগে। ভাবনার মাঝে মায়েরা চোখ তুলে ইরফানের দিকে চায়, বলে, আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে, আমায় নামিয়ে দিন। ইরফান রেগে গিয়ে বলে, হোয়াট রাবিশ। মায়েরা মনে মনে হাসে। ইরফান রেগে মায়েরার পিঠের নিচ ধরে হাতটা মায়েরার মুখে তার উপর চেপে ধরে। মায়েরা করে। কি পরিমাণে খবিশ লোক, তাকে নিঃশ্বাসটাও নিতে দিচ্ছে না। 2 হাতে ইরফানকে ঠেলে, আর ইরফান হাত খানিকটা আলগা করে, তবে মায়েরাকে ছাড়ে না। মায়েরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইচ্ছে করলো এই খবিশ লোকের বুকের মানচিত্র পাল্টে দিতে, কিন্তু কি সব কোটফোট পরনে বলে সেটা পারল না। দমটা বন্ধ লাগছে বলে আরামেই চোখ বুজলো, মিটিমিটি হাসলো। এই লোকটাকে অনেক সহজেই রাগানো যায়। কি সুন্দর স্মেল। বা হাতে কোটের একটুখানি আলতো হাতে আঁকড়ে ধরেছে অনিচ্ছায়। ইরফান তাকালো মায়রার হাতের দিকে। মায়রার মাথার পেছন থেকে তার হাতটা আলগা করে দিল, তবে মায়রার সেভাবেই চোখ বুজে থাকলো। ইরফান দীর্ঘশ্বাস ফেলে তার ফুপির বাড়ির সামনে দাঁড়ান করানো গাড়ির পাশে এসে মায়রাকে নামিয়ে দেয়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, সব গুছিয়ে আনো ফাস্ট। মায়রা অবাক হয়ে বলে, কেন? কোথায় যাব? বাসায়। মায়রা বুঝলো ইরফানদের বাসায় যাওয়ার কথা বলছে, কিন্তু সে আজকে মেলায় যেতে চেয়েছিল। এই গ্রামে ছোট্ট একটা মেলা হচ্ছে, মিম তো নেই। ভেবেছিল শুদ্ধর মায়ের সাথেই যাবে, তাছাড়া শুদ্ধ ভাইয়ার বউকেও দেখবে। ইরফানকে তাকিয়ে দেখে বলল, আমি আজকে যাব না, আপনি চলে যান। ইরফান ধমক দিয়ে বলে, স্টুপিড, আমায় রাগিও না, দ্রুত ব্যাক করতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। মায়েরা বিরক্ত হয়ে বলে, তো কাজ ফেলে আসলেন কেন? আমি যাব না আজকে, ওই জেলখানা আমার ভালো লাগে না। আবার কবে আসতে পারবো এখানে কে জানে, আমি আজকে যাব না। ইরফান শক্ত চোখে তাকায় মায়রার দিকে। এর মাঝেই ইরফানের ফোনে কল আসলে কলটা রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। তার খুবই খারাপ লাগছে এখন। এই বিড়ালটাকেও ফেলে আসলো। সে একদিন থাকতে চাইছে গ্রামে, সেটাও দিচ্ছে না। দিবে না তো? একটু আগেই বলল তাকে পছন্দ করে না। সব মিলিয়ে চাইতেও মেয়েটার চোখে পানি চলে এলো। পাষাণ লোক ইরফানের দিকে ভেজা চোখে তাকিয়েই কথাটা বিড়বিড় করলো। ইরফান কথা বলতে বলতে ইরফানের চোখ পড়ল, অবাক হয়। ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে হোল্ড করে দ্রুত পা এগিয়ে এসে মায়রার গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়েরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো করে আবদার করে, আমি মেলায় যেতে চাই, কালকে বাসায় যাব প্লিজ। ইরফান স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে মায়রার পানে। কিছুটা সময় কিছুই বলে না। ফোনের ওপাশের ব্যক্তি কি বলে, ক্যান্সেল এভরিথিং। ওপাশ থেকে কিছু বলে হয়তো। ইরফান বিরক্তির কণ্ঠে বলে, ডোন্ট টক, বলেই কলটা কেটে দেয়। মায়েরা বুঝলো না ইরফান কি তাকে নিয়েই যাবে, আজকে থাকতে দিবে না। ইরফান মৃদু স্বরে বলে, গাড়িতে ওঠো। মায়েরা মাথা নেড়ে বলে, প্লিজ, একদিন তো থাকতেই চাইছি, কালকেই না হয় চলে যাব সত্যি। ইরফান মায়েরার ঝাপসা চোখ জোড়া মুছে দিয়ে বলে, যাচ্ছি না। মায়েরা খুশি হলো, সাথে সাথে মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর বলে, ওকে ওকে, থ্যাংক ইউ। ইরফান অবাক হয়, এই মেয়ে, এই তো কাঁদলো আবার হাসছে, বিড়বিড় করলো, পুচকি। মায়েরা বাড়ির ভেতরে যেতে নিলে ইরফান হাত টেনে ধরে মায়েরার। মায়েরা পিছু ফিরে বলে, আমি আম্মা জানের সাথে যাব, হাত ছাড়ুন, আপনার সাথে গাড়িতে যাব না, ভ্যান নয়তো রিকশায় যাব, বুঝলেন? আপনি ঘুমান। ইরফান বিরক্ত হয়, রেগে গিয়ে বলে, আমার সাথেই যাবে তুমি। মায়েরা মন খারাপ করে। মেলায় গ্রামে এই গাড়িতে করে যাবে ভাবতেই অসহ্য লাগলো। রেগে গিয়ে বলল, উফ, আমি এই গাড়িতে যাব না, ছাড়ুন তো। ইরফান বিরক্ত হয়,
এই মেয়ের চাওয়ার শেষ নেই। ফোঁস করে শ্বাস ফেলে বলে, ইটস ওকে, রিকশায় চলো। মায়েরা অবাক হয়ে বলে, আপনি যাবেন রিকশায়? উঠেছিলেন কখনো? ইরফান বিব্রত বোধ করে। আসলেই রিকশায় কখনো ওঠা হয়নি। ছোটবেলা থেকেই তো গাড়িতে চলাচল করেই অভ্যাস। কিছু বলল না মায়েরাকে। মায়েরার হাতটা ধরে হাঁটা ধরে চুপচাপ। মায়েরা পিছু পিছু যায়। রিকশার এক কোনায় মায়েরা বসেছে, পাশে ইরফান। ইরফানের মনে হচ্ছে সে পড়ে যাবে। একটু পর পর মায়েরার দিকে রেগে তাকাচ্ছে। মায়েরা ইরফানের অবস্থা দেখে এতক্ষণ মিটমিট করে হাসলেও এবার শব্দ করে হেসে দেয়। ইরফান রেগে চলন্ত রিকশা থেকে নেমে দাঁড়ায়। মেজাজ চড়ে গিয়েছে তার। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, এই মামা, দাঁড়ান দাঁড়ান। এরপর মায়েরাও রিকশা থেকে নেমে দাঁড়ায়। ইরফান এগিয়ে এসে রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। এরপর মায়েরার হাতটা ধরে তার গাড়ির দিকে হাঁটা ধরে। মায়েরা আর কিছুই বলল না। তার ইচ্ছে এই ইহ জীবনে পূরণ হবে না। থাক, তাকে মেলায় নিয়ে যাবে, এটাই তো অনেক। গ্রামের মেলা খুবই সাদামাটা, তবে মায়েরা ভীষণ খুশি। তার গ্রামে এমন মেলায় কত এসেছে, মন জোড়ায়। মেলার সবচেয়ে পছন্দের খাবার বড় বড় করে ভেজে রাখা হলুদ পাঁপড়। হাঁটছে আর সেটাই খুঁজছে আশেপাশে। অনেক কিছুই আছে এখানে। নাগরদোলা দেখলো, মিম থাকলে উঠতো। দুজন দুজনকে সাপটে ধরে চিৎকার দেয়। ভয় পায় তবুও ওঠে, মজাই লাগে। ভেবেই হাসলো। ইরফান অদ্ভুত চোখে আশেপাশে চোখ বুলায়। কোনো মেলাই এই জীবনে গিয়েছে কিনা সন্দেহ আছে তার। এই বাচ্চার চক্করে তাকে আরও যে কি কি বাচ্চামিতে সামিল হতে হবে আল্লাহই ভালো জানে। মায়েরা খুঁজে খুঁজে তার কাঙ্ক্ষিত পাঁপড় পেয়ে যায়। দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায়। পিছু ফিরে ইরফানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের হাতটা ধরে টেনে আনে দোকানের সামনে। আঙ্গুল দিয়ে পাঁপড় দেখিয়ে বলে, কিনে দিন। ইরফান অবাক হয়ে মায়েরার দিকে চেয়ে আসে। বিস্মিত কণ্ঠে বলে, ইউনো, তুমি আসলেই পুচকি। মায়েরা ভুরু কুচকে তাকায় ইরফানের দিকে। সে কিছু খাইতে চাইলেই বাচ্চা হয়ে যায়। কোমরে হাত দিয়ে বলো, আপনি কিনে দিবেন? মায়েরা ইরফান এর ওয়ালেট থেকে টাকাটা বের করে এগিয়ে দেয় দোকানওয়ালাকে। ফোন কল আসায় মায়েরাকে বলে, এখানেই ওয়েট করো, আমি আসছি। মায়েরা মাথা নেড়ে সম্মতি দেয়। হাতে একটা পাঁপড় তুলে নিয়ে একটু একটু করে খায়। কিছুক্ষণের মাঝেই পেছন থেকে ডাক শুনতে পায়, হেই বারবি ডল। মায়েরা পিছু ফিরে চোখ বড় বড় করে তাকায়। নাসিমকে দেখে অবাক হয়। এই ছেলে এখানে কেন? নাসিম হেসে বলে, কেমন আছো বারবি ডল? মায়েরা রাখতে গিয়েও রাগলো না। এটা তো ইরফান আর শুদ্ধের ফ্রেন্ড। আর লোকটা জানে সে ইরফানের বউ, তাই কিছু না বলেই ভালোভাবে উত্তর দেয়, ভালো। নাসিম মায়েরাকে আগাগোড়া দেখে পাশে দাঁড়িয়ে বলে, তোমাকে তো নতুন বউ লাগছে, কিউট বারবি ডল। মায়েরা কিছু বলল না। নাসিম আবারও বলে, কি খাও এটা? পাঁপড়। নাসিম কিছু একটা ভেবে বলে, ওয়েট, আসছি। একটু পর একটা ছোট্ট ব্যাগে বেশ অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে মায়েরার পাশে দাঁড়ায়। হাতের ব্যাগ মায়েরার দিকে এগিয়ে দিলে মায়েরা ভুরু কুঁচকে তাকায়। নাসিম হেসে বলে, নাও, এইসব তোমার ফেভারিট, আমি জানি, ফিরিয়ে দিও না। আমি কিন্তু ইরফান শুদ্ধের ফ্রেন্ড। মায়েরা নিতে চায়নি, তবে নাসিমের লাস্ট কথায় মৃদু হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আপনি কি করে জানলেন এগুলো আমার ফেভারিট? নাসিম এক চোখ টিপে বলে, ওইভাবেই। আশেপাশে তাকিয়ে বলে, কার সাথে এসেছো? মায়েরা বলতে নেয় তার আগে নাসিমকে কেউ ডাকলে ছেলেটা হেসে বলে, বাই বাই বারবি ডল, আবার দেখা হবে, সাবধানে বাড়ি যেও। বলতে বলতেই চলে যায়। মায়েরা দোকানের সামনে গিয়ে সরে গিয়ে একটা সাইডে গিয়ে দাঁড়ায়। অনেক চকলেট দেখলো। বাইরের সব খাবারই তার ফেভারিট। বাড়ির কোনো খাবারই তার ভালো লাগে না। পাঁপড় খাওয়া শেষ। ব্যাগ থেকে একটা চকলেট বের করে ছিঁড়ে
একটা কামড় দিয়ে দিয়ে কয়েকবার চিবোয়। তখনই তার সামনে এসে ইরফান দাঁড়ায়। মায়েরা ইরফানকে দেখে মৃদু হেসে কিছু বলার আগেই ইরফান গম্ভীর গলায় বলে ওঠে, এসব কোথায় পেলে? মায়েরা মুখে টুকু না গিলেই বলে, আপনার বন্ধু এসে দিয়ে গেছে তো। উনি খুব ভালো মনের মানুষ হয়, আর একটু মজা করে হয়তো। দেখুন, আমার ফেভারিট চকলেট আইসক্রিম কিনে দিয়েছে। ইরফান অবাক হয়। শুদ্ধ তো এখানে নেই। রেগে বলে, কোন ফ্রেন্ড? মায়েরার নাম মনে পড়ে না। কি যেন নাম বলেছিল, একটু ভাবতেই মনে পড়েও বলে ওঠে, ওই তো নাসিম। কথাটা বলার সাথে সাথে ইরফানের চোখে মুখে মুহূর্তেই ক্রোধ জমা হয়। শক্ত মুখায়বে মায়রার দিকে তাকায়। হাতের সব চকলেট আইসক্রিম ছুঁড়ে ফেলে দেয়। দুই হাতে মায়রার গাল চেপে ধরে শক্ত হাতে। হুংকার ছেড়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোর সাহস হয় কি করে অন্যের চকলেট মুখে নেওয়ার? ফেল, এখনই মুখ থেকে এইসব ফেল। এই স্টুপিড, ফেল বলছি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার ডান হাতের 3 আঙ্গুল মায়রার মুখে ঢুকিয়ে মায়রার মুখ থেকে জোর করে চিবানো চকলেট বের করে ছুঁড়ে ফেলে। মায়রা খুক খুক করে কেশে ওঠে। ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। অপর পাশ দিয়ে মায়রার মাথা নিচু করে নেয়। মায়রার মুখের সামনে ডান হাত পেতে পেতে দাঁতে দাঁত চেপে বলে, সব থুতু ফেলবি, নয়তো খাওয়ার জন্য এই মুখ রাখবো না, স্টুপিড গার্ল। মায়রা হতভম্ব। তার সাথে হচ্ছেটা কি? এই লোক পাগল? তার সামনে হাত পেতে বলছে থুতু ফেলতে, পাশেই তো মাটি। কি হলো, কথা কানে যায় না? থাপ্পড় খাবি? মায়রা কেঁপে ওঠে, আমতা আমতা করে বলে, এটা তো আপনার হাত। ইরফান রেগে গিয়ে বলে, সো হোয়াট? আগে মুখ ক্লিন করবি, এরপর কথা। যা বলেছি কর, হারি আপ। মায়েরা কি করবে ভেবে পায় না। ইরফানের আবারও ধমকে সত্যি সত্যি ইরফানের হাতের ওপরে থুতু ফেলল। ইরফান শক্ত মুখভাবে চেয়ে আসে মায়রার দিকে। মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, ফেলেছি। ইরফান তার হাতের দিকে তাকালো, চোখ ঘুরিয়ে মায়রার দিকে চেয়ে রেগে বলে, এতটুকু ফেললি কেন? সব ফেলতে বলেছি আমি। ফেল, স্টুপিড। মায়রা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। তার কান্না পাচ্ছে। সে এখন বসে বসে থুতু জমা করবে? ইরফানের ধমকে আরো খানিকটা থুতু ফেলল। এরপর ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আর নেই, সত্যি বলছি। ইরফান বোধহয় কিছুটা শান্ত হলো। মায়রাকে ছেড়ে দিল। তার হাতে ফেলানো থুতুর দিকে তাকিয়ে কিছুটা সময় চেয়ে রইল। চকলেটের কিছু অংশ থুতুর সাথে মিশে আছে। ইরফান হাত ঝাড়া দিল এবার। এরপর মায়রার মুখটা চেপে বলে, হা কর, আমায় চেক করতে দে। মায়রা কিছু বলতে নিলে ইরফান রেগে গিয়ে বলে, জাস্ট একটা কথা বলবি তো থাপ্পড় দিয়ে এক্ষুনি সব কটা দাঁত ফেলবো। এইসব খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়রা ঢোক গিলে সত্যি সত্যি হা করলো। ইরফান খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছে মায়রার মুখের ভেতর। মায়রা আশেপাশে তাকালো। অনেকেই অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। আপাতত তার নিজেকে একটা জোকার লাগছে। কোন দুঃখে যে এই লোকটার সাথে আসলো সেই আফসোস রাখার জায়গা পাচ্ছে না। এদিকে মায়রার হা করে থাকতে দেখে চাপা লেগে যায়। হা করা মুখটা বন্ধ করে নেয়। ইরফান রেগে তাকালে মায়রা ঢোক গিলে বলে, পানি কিনে আনুন, কুলি করে নিলেই হয়ে যায় তো, এমন করছেন কেন? ইরফান কিছুটা শান্ত হলো, কিছু বলল না। পাশের দোকানের দিকে এগিয়ে গিয়ে দ্রুত পায়ে হেঁটে একটা পানির বোতল কিনে এনে একবার ঘুরিয়েই বোতলের মুখ খুলে ছিটকে ফেলল। তারপর বোতলটি মায়রার দিকে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, মুখ ধুয়ে নাও ভালোভাবে। মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। একটু আগেই ভয়েস টোনে মায়রার অন্তর আত্মা কেঁপে উঠেছিল, অথচ এখন একদম শান্ত। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? মায়রা কিছু বলে না। ইরফানের হাত থেকে পানির বোতলটা নিয়ে ইরফানের হাতের দিকে তাকায়। তার নিজেরই কেমন যেন লাগছে ইরফানের হাত দেখে। আর এই লোক তার চকলেটওয়ালা মুখ ধোয়ার মিশনে নেমেছে। ইরফানের দিকে
বোতলটা এগিয়ে দিয়ে বলে, আগে আপনার হাতটা ধুয়ে নিন। ইরফান রেগে যায়, মায়রার সাথে লেগে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, যা বলেছি শুনবে নাকি অন্য কিছু করতে হবে? মায়রা কথা না বাড়িয়ে বার কয়েক কুলি করে নিল। এরপর তার বাঁ হাতে ইরফানের ডান হাত টেনে নেয়। ইরফান ভুরু কুঁচকালো, তবে কিছুই বলল না। মায়রা তার ডান হাতে বোতলের পানি ঢালে, বাঁ হাতে ইরফানের হাতটা বুলিয়ে ভালোভাবে ধুইয়ে দেয়। এরপর ইরফান মায়রার হাত থেকে বোতলটা নিয়ে ফাঁকা স্থানে ছুঁড়ে ফেলে দেয়। তারপর মায়রার মাথা থেকে আরো নিচের দিকে আঁচল টেনে নেয়। মায়রা পেছনের দিকে আঁচল টেনে বলে, আমি তো দেখতেই পাচ্ছি না, হাঁটবো কি করে? ইরফান রেগে গিয়ে বলে, আর একবার যদি দেখেছি শাড়ি পরে বাইরে বেরোতে, জাস্ট শাড়ি কাটবো, তারপর তোমাকে। মায়রা মাথা নিচু করে নেয়। উফ, এই লোক সেকেন্ডে সেকেন্ডে পোল্টিবাজ হয়ে যায়। ভাবনার মাঝে ইরফান মায়রাকে কোলে নিতে নিলে মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দেয়। বিড়বিড় করে, আল্লাহ, এই লোককে একটু বুদ্ধি দাও। রেগে গিয়ে বলে, কি করছেন? ইরফান মায়রাকে টেনে তার দিকে এনে শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমায় রাগাচ্ছ কেন? মায়রা মিনমিন করে বলে, আমি হাঁটতে পারবো, চলুন। একটু আগেই তো বললে, দেখতে পাচ্ছ না? মায়রা বিরক্ত হয়ে বলল, আমার মাথা ব্যথা ধরে আপনার জন্য, চলুন তো। কথাটা বলার সাথে সাথেই চোখের পলকে ইরফান মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। সে ভাবল, এটা বললে কথা না বাড়িয়ে দ্রুত যাবে, অথচ হলো তার উল্টো। মায়রা আশেপাশে আর তাকালো না। কত মানুষ যে চেয়ে আছে তার দিকে, ভাবতেই লজ্জায় সিটিয়ে গেল। বিড়বিড় করলো, আর জীবনে যদি এই লোকের সাথে বেরিয়েছি। মায়রা চুপচাপ গাড়িতে বসে আছে। ইরফানের ফুপির বাড়ি গিয়ে শুধু কোনো রকমে বলে এসেছে চলে যাচ্ছে, এরপর চলে আসলো। তারপর কোনো কথাই আর শুনলো না। শাড়িটাও পাল্টে দেয়নি, চকলেট আইসক্রিমগুলোও সব ফেলে দিয়েছে। মেলায় ঘুরতে তো পারলই না, শুদ্ধ ভাইয়ের বউকেও দেখতে পারলো না। সব মিলিয়ে ভীষণ মন খারাপ করে বসে আছে। ইরফানের পাশের সিটে চুপচাপ, আর চোখে ইরফানের দিকে তাকায়, কেমন যেন গম্ভীর হয়ে আছে। এটা তো নতুন নয়, লোকটা তো এমনই। চুপ না থাকতে পেরে বলল, চলুন না একবার শুদ্ধ ভাইয়ার বউকে দেখে আসি। ইরফান বিরক্তিকর কণ্ঠে বলে, শুদ্ধ ভাইয়ের বউ এখানে নেই। যাও, যা জানো না সেটা বারবার কেন বলছো? মায়রা বোঝানোর স্বরেই বলল, সত্যি বলছি, শুদ্ধ ভাইয়ার বউ তো এই গ্রামেরই একটা মেয়ে। ইরফান ধমকে বলে, শ্যাট আপ, অল টাইম বাজে না বকলে হয় না না তোমার? মায়রা মুখ ফিরিয়ে নেয়। এই লোক তাকে বিশ্বাসই করছে না। বিরক্ত লাগলো, সে মিথ্যা কেন বলবে? শুদ্ধর মাই তো তাকে বলল। দুপা সিটের উপরে তুলে জানালার দিকে মুখ করে বসলো। ইরফান আর চোখে একবার তাকায় মায়রার দিকে, এরপর আবারও গাড়ি চালানোয় মনোযোগ দিল। মায়রার সেই চকলেট আর আইসক্রিমের কথা মনে পড়ল। মাটিতে সব কিভাবে পড়েছিল, এখনো কি আছে নাকি কেউ তুলে নিয়েছে? আবারও ইরফানের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলে, অতগুলো চকলেট আইসক্রিম ফেলে দিলেন কেন? ওগুলো তো নষ্ট হবে ওখানে। ইরফান সাথে সাথে গাড়িটা ব্রেক কষে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাত স্টিয়ারিং এ রেখে মায়রার দিকে তাকায় শক্ত চোখে। মায়রা আমতা আমতা করে মিনমিনে গলায় বলে, আমার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ইরফান মায়রার থেকে চোখটা সরিয়ে নেয়, সিটে মাথা এলিয়ে চোখ বোঝে, বাঁ হাত চোখের ওপরে রেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আসে। কি হলো লোকটার? একটু এগিয়ে এসে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান ঝড়ের বেগে মায়রার দুই হাত সিটের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, আমার পুরো বডিতে পেইন হচ্ছে, জাস্ট ফর ইউ, স্টুপিড। মায়রা ভীত চোখে চেয়ে আসে ইরফানের দিকে, বারবার ঢোক গিলছে, শাড়ির যাচ্ছে তাই অবস্থা। ইরফান মায়রার ভীত চোখ জোড়ার পানে দৃষ্টি রাখে, ফোঁস করে শ্বাস ফেলে, মায়রার গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছ কেন? খাচ্ছি তোমায়। মায়রা বারবার চোখের পাতা বন্ধ করে আর খোলে, ইরফানের দিকে চেয়ে থাকে অদ্ভুতভাবে।
মায়েরা কেমন যেন নিজেকেই পাগল পাগল লাগে। এই লোক হঠাৎই হাই লেভেলের রেগে যায়, আবার হঠাৎই কেমন যেন ঠান্ডা হয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে তার সিটে ঠিক হয়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে, রাগিও না আমায়, আর একটা কথা বলে স্কচ টেপ লাগিয়ে রাখবো মুখে। মায়েরা মুখ ফিরিয়ে নিল। এই লোক সত্যি তাকে স্কচ টেপ লাগিয়ে দিবে। তার প্রমাণ সে এর আগেও পেয়েছে, কত শতবার। মন খারাপ করে জানালার দিকে মুখ করে বসলো, চুপচাপ বাইরের দিকে দৃষ্টি দিল। মায়েরা এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গাড়ির ধাক্কা খেয়ে বারবার জানালার সাথে কপালের ধাক্কা লাগে। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মেয়েটার শরীর ছেড়ে ঘুমিয়ে আসে, ধাক্কা খায়, তবুও ঘুম ভাঙে না। ইরফান গাড়িটা সাইড করলো, এরপর এগিয়ে গিয়ে মায়েরাকে টেনে তার দিকে ফেরায়। মায়েরা হেলে পড়ে ইরফানের বুকে। ইরফান তাকায় মায়েরার মুখও পানে। বাচ্চামির কমতি নেই মেয়েটার মাঝে, ঘুমিয়েও আছে, তাও বাচ্চা লাগে ইরফানের কাছে। কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। তবে মায়েরার স্নিগ্ধ মায়াময় আর তার অপছন্দের তালিকায় থাকা মেয়েটার মুখের আদলে তার মুখ জুড়ে শীতলতায় ছেয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখভাবে তাকিয়ে থেকে মায়েরার ফোলা ফোলা গাল, বন্ধ চোখের পাতা খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখে। এরপর মায়েরাকে টেনে কোলে বসিয়ে নেয়। মায়েরা ঘুমের ঘোরে উষ্ণতা পেয়ে দুই হাতে ইরফানকে আঁকড়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। মায়েরার হাত ঠান্ডা লাগলো তার কাছে। গলা চেক করলো, ঠান্ডা। ভুরু কোঁচকালো, এই মেয়ের শরীরে রক্ত নেই। গাড়ির এসি অফ করলো, এরপর গাড়ি স্টার্ট দেয়।